আচ্ছা, এখন তাহলে শুরু করছি দ্য থ্রেড ক্লাস। হ্যাঁ, তো থ্রেড ক্লাস contain the constructor contains the constructor for creating threads for task and the method for controlling thread। মানে বলতে থ্রেড ক্লাসের মধ্যে কি আছে, থ্রেডকে কন্ট্রোল করার জন্য কিছু মেথড, যেমন থ্রেড কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, স্টার্ট মেথড ইজ অ্যাভেলেবল, সেট প্রায়োরিটি, জয়েন, স্লিপ, yield অ্যান্ড ইন্টারাপ্ট। এই মেথডগুলো আছে। যেমন আপনি চাইলে কোনো একটা থ্রেডকে স্লিপ করে রাখতে পারবেন এবং কতক্ষণ স্লিপ করে রাখবেন সে সময়টা দিয়ে দিবেন। ও অর্থ সময় পরে ঘুম থেকে উঠবে, উঠে আবার নিজে নিজে কাজ করবে। আবার প্রায়োরিটি দিতে পারবেন যে এইটার প্রায়োরিটি একটু বেশি, এটাকে একটু আগে সার ছেড়ে দিও, তাই সে অনুযায়ী সে আগে কাজ করে দেবে। ইয়েল্ড মানে হচ্ছে ওটাকে লক করে দেওয়া, মানে আপনি ওকে লক করে দিবেন, বলবেন যে তুমি থেমে থাকো, যতক্ষণ পর্যন্ত আপনি ম্যানুয়ালি তাকে অন না করবেন সে অন হবে না। আর ইন্টারাপ্ট মানে হচ্ছে আখিরি বন্ধ করে দেওয়া তারে, মানে সে বাতিল হয়ে যাবে ওখান থেকে। সো এখানে যেগুলো দেখাচ্ছে আর কি, ক্লাসগুলো তো এই কাজগুলো মাত্র আমরা করেছি, তাই না? সো এখানে এগুলোতে আর বেশি সময় নষ্ট করবো না আমরা। এখানে একটা কেস স্টাডি আছে, এটাতে এখন যাব না, কারণ একটা কেস স্টাডি ধরলে গেলে পুরো সময় শেষ। সো এবার আমরা যাবো থ্রেড পুলস। সো থ্রেড পুলস ক্যান বি ইউজ টু এক্সিকিউট টাস্ক এফিসিয়েন্টলি, আরও এফিসিয়েন্টলি এক্সিকিউট করা যায়। সো ক্রিয়েটিং task and threads, you learn how to define task class by implementing the runnable। আমরা অলরেডি দেখছি তো নাকি, রানেবল ইউজ করে আমরা দেখেছি না। অ্যান্ড হাউ টু ক্রিয়েট আ থ্রেড আর রান আ টাস্ক, আমরা অলরেডি এই স্টাইলে কিন্তু থ্রেড মানে রানও করছি অলরেডি। তো আমাদেরকে এখানে বলতেছে দিস অ্যাপ্রোচ ইজ convenient for a single task execution, but it is not efficient for a large number of tasks because you have to create a thread for each task. Starting a new thread for each task could limit throughput, the cause poor performance। মানে আমরা যদি মাল্টিপল টাস্ক নিয়ে কাজ করতে যাই নর্মাল স্টাইলে, যেমন সিঙ্গেল সিঙ্গেল করে, তাহলে বলতেছে এটা পারফরমেন্সের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো কি বলছে ইউজিং দ্য থ্রেড পুল ইজ অ্যান আইডিয়াল ওয়ে টু ম্যানেজ দ্য নাম্বার অফ টাস্ক এক্সিকিউট কনকারেন্টলি। বলছে যদি আমরা থ্রেড পুল ব্যবহার করি তাহলে আমাদের এই সমস্যাটার সমাধান হবে। তো জাভা প্রোভাইড এক্সিকিউটর ইন্টারফেস ফর এক্সিকিউটিং টাস্ক ইন দ্য থ্রেড পুল। থ্রেড পুল যেই স্টাইলটা আছে এটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এক্সিকিউটর নামে যে ইন্টারফেসটা আছে সেটাকে ব্যবহার করতে হবে। তো বলতেছে অ্যান্ড এক্সিকিউটর সার্ভিস ইন্টারফেস ফর ম্যানেজিং অ্যান্ড কন্ট্রোলিং টাস্ক। আর একটা ইন্টারফেস আছে যেটা হচ্ছে এক্সিকিউটর সার্ভিস, ওর কাজ হচ্ছে গিয়ে এটাকে কন্ট্রোল করবে। ইজ আ সাব ইন্টারফেস অফ এক্সিকিউটর, বলছে এটা হচ্ছে এটার আবার সাব ইন্টারফেস। হ্যাঁ, তো এইখানে যে আমাদেরকে চিত্রটা দেখানোর চেষ্টা করছে যে এটা হচ্ছে এক্সিকিউটর মেইন, এটাকে আবার এখানে ইউজ করছে এখানে, এবং এটার মধ্যে এই ধরনের মেথডগুলো আছে। তো আর এক্সিকিউটরের মধ্যে এই মেথডগুলো আছে এবং এটা ছোট টাস্ক আছে এখানে। এই যে এক্সিকিউটর ইউজ করছে কিভাবে, এক্সিকিউটর ইউজ করে টাস্কগুলোকে কমপ্লিট করছে আর কি, এবং যখন কাজ শেষ হয়ে যাবে তখন এক্সিকিউটরকে অটোমেটিক শাটডাউন করে দেওয়া হচ্ছে। কি করবেন এটা দেখবেন এক্সিকিউটর। আচ্ছা আমি করতে, আচ্ছা তাহলে আমরা যেটা করবো একটা নতুন ক্লাস নিচ্ছি, মেন ক্লাস নিব সাথে একবারে। এটার নাম দিলাম আমরা এক্সিকিউটর। দেখি পাই কিনা খুঁজে, কই লিখতেছি এক্সিকিউটর সার্ভিস, এটা তাই না? হুম, না সরি, স্ট্যাটিক ক্লাস করা আছে সম্ভবত।
এক্সিকিউটর কই আছে? পুল সাইজ 3 দিয়ে আমরা যেটা করলাম, এক্সিকিউটরস থেকে নিউ ফিক্সড থ্রেড পুল নিলাম, যেটা সাইজ হচ্ছে 3, মানে আমরা যে পুলটা নিয়েছি সেই পুলটার সাইজ দিয়ে দিয়েছি আর কি এটা। হ্যাঁ, তাহলে আমরা ওকে কল করি es ডট সরি s ডট এক্সিকিউট আমরা প্রিন্টকে কল করি, প্রিন্ট কাকে প্রিন্ট করব, সরি সিঙ্গেল কোট এ, এবং কল করব কতবার, 100 বার। এইভাবে দিলাম আর কি। হ্যাঁ, কপি বানাই নেই বি 100 টাইমস, আর একটা কপি বানিয়ে নিচ্ছি। এইবার আমরা রান করব প্রিন্ট নাম্বার। সো এটার প্যারামিটার জাস্ট একটা, জন্য একটা পাস করলাম। es ডট শাটডাউন, যেহেতু কাজ শেষ আমরা পুল অফ করে দেবো, নাহলে পুল ওপেন করে রাখলে আবার চললে আবার 3টা পুল খুলবে, তো একসময় পুল ব্লক হয়ে যাবে, কারণ আনলিমিটেড পুল কিন্তু নাই আমাদের জন্য। হ্যাঁ, তো এই জন্য আমরা যেটা করবো, পুল খোলার পরে পুল অফ করে দেবো। হ্যাঁ, পুল কি বুঝিনি? না, এটা শাটডাউন মেথড, এটা শাটডাউন দিলে এটা বন্ধ হবে আর কি, এটার মধ্যে ক্লোজ কাজ করবে না। হ্যাঁ, মানে এই মেথডটার সাথে যে মেথডটা বানানো আছে সেটা চেয়ে, যেমন দেখেন এই যে শাটডাউন মেথড বানানো আছে, সো ও শাটডাউন মেথডই লিখতে হবে, এখানে ক্লোজ মনে কোনো মেথড নাই। বুঝতে পারছেন স্যার? মানে সব জায়গায় ক্লোজ আর কমনলি থাকে না আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে রান করার চেষ্টা করি, দেখি কি রান আউটপুট আস। সো এই হচ্ছে আউটপুট, এ বি সি ডি সব ক্রমান্বয়ে ঠিকঠাক মতোই দিছে না? আরেকবার একটু রান করি। আচ্ছা, একটু কাজ করি না, তাহলে বুঝবেন না, কারণ এত কম হলে বোঝা যায় না খুব ভালো। আচ্ছা, ও বলতেছে 5 করে দিতে, দেই আমরা 5 কম হলে পার্থক্যটা বোঝা যাবে খুব কম আর কি। হ্যাঁ, আচ্ছা দিলাম, তারপরও এই হচ্ছে অবস্থা, সব ঠিকঠাকই আসছে। আবার এই যে এবার এখানে একটু এলোমেলো হয়েছে, আবার একটু দেই, এই হচ্ছে আর কি। ওই যে যা কাজ কম যে স্যার, অনেক কম কাজ না, সো কম কাজ তো সে একবারে করেই ফেলে আসলে। সো 100 দিলে তো দেখেন না উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। So, আমি 10 করে দিচ্ছি। এবার দেখি, চলেন। সো এই যে চলতেছে এভাবে, না 10 দেখছেন সব ঠিকঠাকই চলতেছে, কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু না হচ্ছে খুব কম চেঞ্জ হচ্ছে আর কি। হ্যাঁ, কারণ যে ভ্যালু কম, যে কাজ ছোট, তো আসলে বড় কাজে সেই গোলমাল লাগাবে, ছোট কাজ মোটামুটি একবারই কমপ্লিট করে ফেলে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আহারে স্যার, এই যে দেখেন আমাদের কই যেন, এই দেখেন এখানে আমরা কি লিখছি, লাইন লিখি নাই তো স্যার। হ্যাঁ, সো লাইন লিখলে হরাইজন্টালি না, মানে ভার্টিক্যালি আসতো। সো যেহেতু আমরা লাইন লিখি না, এই জন্য এরকম ভাবে দেখাচ্ছে। ক্লিয়ার জায়গাটা? ওকে, তো এই পার্টটাকে দেখলাম আমরা। এবার আমরা দেখব থ্রেড সিঙ্ক্রোনাইজেশন। তো থ্রেড সিঙ্ক্রোনাইজেশন ইজ টু কোঅর্ডিনেট দ্য এক্সিকিউশন অফ দ্য ডিপেন্ডেন্ট থ্রেড, মানে যে, মানে মোট কথা একদম সিম্পলি কথা বলতে বলতেছে আসলে কোঅর্ডিনেশন করা, যতগুলো থ্রেড আছে তাদের মধ্যে কোঅর্ডিনেশন করে কে আগে কাজ করবে কে পরে কাজ করবে, এই জিনিসটাকে ম্যানেজ করে দেয়া। এখানে বলছে দেখেন, আ শেয়ারেড রিসোর্স মে বিকাম করাপ্টেড ইফ ইট ইজ অ্যাক্সেস সাইমালটেনিয়াসলি বাই মাল্টিপল থ্রেড। মানে একই জিনিস যদি, মানে অনেকবার যদি একই কাজ, এরকম কাজ চলতে থাকে, একসময় এই রিসোর্স করাপ্টেড হয়ে যায়, রিসোর্সটা নষ্ট হয়ে যায়। তো বলছে দ্য ফলোয়িং এক্সাম্পল, এখানে এক্সাম্পল দিতে বলছে যে সাপোজ ইউ ক্রিয়েট লঞ্চ create and launch 100 thread, each of which adds a penny to an account। মানে কি? মানে হচ্ছে যে তুমি একটা থ্রেড বানাইছো, প্রতিবারই সে কি করবে, 1 পয়সা করে বা 1 টাকা করে অ্যাকাউন্টে অ্যাড করবে, জমা করতে থাকবে। ডিফাইন আ ক্লাস নেম অ্যাকাউন্ট টু মডেল দ্য অ্যাকাউন্ট
ক্লাস নেম অ্যাড পেনি টাস্ক, মানে ওই যে পেনি বলতে আসলে ইসরায়েলের টাকারে বলা হয়, তাই না নাকি? পেনি বাক্স, তাহলে আমেরিকা হয়তো বলে নাকি, আল্লাহ জানে, যাই হোক। আচ্ছা, বা না, বাক মানে ডলার, মানে $1, খুব সম্ভব। আচ্ছা, যাক, কিছু একটা হবে, কোন একটা মুদ্রা। হ্যাঁ, আচ্ছা, ফাইন ফাইন, হ্যাঁ, এই পয়সা হোক আর বা টাকা হোক, সমস্যা নাই। তো এটা কি করবে, টু অ্যাড আ পেনি টু অ্যান অ্যাকাউন্ট, সো প্রতিবারই সে এই মেথডের মাধ্যমে অ্যাকাউন্টে একটা করে 1 পয়সা করে অ্যাড করবে। অ্যান্ড দ্য মেইন ক্লাস ইজ টু ক্রিয়েট দ্য লঞ্চ দ্য থ্রেড, মেইন ক্লাসের কাজ হবে যে এইটাকে, এই থ্রেডটাকে চালানো। দ্য রিলেশনশিপ অফ দিস ক্লাস আর শোন ইন দ্য ফিগার, দেখেন এই যেভাবে একটা চিত্র আঁকা হয়েছে, বলতেছে এটা হচ্ছে যে অ্যাড পেনি যে মেথডটা আছে সেই মেথডটা, এবং ও কী করবে, রানেবলকে ইমপ্লিমেন্ট করবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট সিঙ্ক্রোনাইজেশন, সে কী করবে, মেইন মেথডের মধ্যে এটাকে কল করবে। কল করার পরে কী হবে, এখানে ব্যালেন্স নামে একটা মেথড আছে, সে কী করবে, বারবার নতুন ব্যালেন্স আসবে, ব্যালেন্সগুলো অ্যামাউন্ট করবে। আবার ডিপোজিট মেথড আছে, ডিপোজিট মেথড টাকাগুলোকে যোগ করতে থাকবে একের পর এক। আর যখন আপনি গেট ব্যালেন্স মেথডকে কল করবেন, তখন সে কী করবে, আপনাকে আলটিমেটলি কত টাকা জমা হয়েছে, যেমন 100 বার যদি চলে 1 পয়সা করে জমা করলে 100 পয়সা জমা হবে। সো আপনাকে তখন এই ব্যালেন্সটা দেখাবে। এই হচ্ছে এখানকার অবস্থা। এখানে বলছে অ্যাকাউন্ট উইদাউট সিঙ্ক্রোনাইজেশন কন্টেন অ্যান্ড ইনস্ট্যান্স অফ অ্যাকাউন্ট অ্যান্ড 100 থ্রেডস অফ পেনি টাস্ক, মানে বলতেছে এটা সিঙ্ক্রোনাইজেশন ছাড়া আসলে। তো কি করবে, 100 টাইমস এই থ্রেডটাকে চালাবে, এবং প্রতিবার সে কী করবে, একটা করে পেনি অ্যাকাউন্টে স্টোর করবে। সো এই হচ্ছে তার কোড, এখানে কিছু কোড দেখাইছে। আমরা এবার একটু মূল ঘটনায় আসি। তো এখানে বলতেছে দ্য ক্লাস অ্যাড পেনি টাস্ক অ্যান্ড অ্যাকাউন্ট ইন দ্য লাইন, মানে বলতেছে যে কোডে লাইন 4 ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথ ইনিশিয়াল ব্যালেন্স অফ 0। আচ্ছা, কোডের ব্যাখ্যা আমাদের দরকার নেই এখানে, আমরা এখানে মেন জিনিসটা দেখতে যেটা আসছে এটা। তো দ্য সিঙ্ক্রোনাইজেশন কিওয়ার্ড, এটার কাজ কি, মানে যেহেতু আমরা টাস্ক বা থ্রেডকে সিঙ্ক্রোনাইজ করবো, টু অ্যাভয়েড রেস কন্ডিশন ইট ইজ নেসেসারি টু প্রিভেন্ট মোর দেন ওয়ান থ্রেড ফ্রম simultaneously creating a certain part of the program known as critical region, মানে একই জিনিস বারবার চলতেছে, একই রকম কাজ যদি বারবার করতে থাকে, এই ক্ষেত্রে কিছু একটা প্রবলেম তৈরি হয়, যে প্রবলেমটাকে আসলে বলা হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন। ওকে, তো দ্য ক্রিটিক্যাল রিজিয়ন, এটা চিত্রে বলছে, ইজ দ্য এন্ট্রি ডিপোজিট মেথড। ইউ ক্যান ইউজ দ্য কিওয়ার্ড সিঙ্ক্রোনাইজ মেথড টু সে দ্যাট অনলি ওয়ান থ্রেড ক্যান অ্যাক্সেস দ্য মেথড অ্যাট এ টাইম। তার মানে কি, এখানে কি কাজ করতে দেখেন, একবার প্যানি অ্যাড হচ্ছে, অ্যাড হওয়ার পরে ব্যালেন্স রেডি হচ্ছে, আবার প্যানি অ্যাড হচ্ছে, আবার ব্যালেন্স রেডি হচ্ছে, নতুন ব্যালেন্স আসতেছে, তাই না? সো দুইটা কাজকে একসাথে পরপর করতেছে, বলতেছে এখানে কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে। তো বলতেছে এই ধরনের ঝামেলার নাম হচ্ছে কি, ক্রিটিক্যাল রিজন। বলছে এইটাকে যদি আমরা ঠিক করতে চাই, তাহলে যদি আমরা সিঙ্ক্রোনাইজ এই শব্দটাকে ব্যবহার করি, তাহলে কি করবে, সে একটা কাজকে মানে একটা ক্ষুদ্রতম সময়ের মধ্যে কমপ্লিট করবে। তো দেয়ার আর সেভারাল ওয়েজ টু কারেক্ট দ্য প্রবলেম। তো কি কি প্রবলেম আছে এখানে বলতেছে, ওয়ান অ্যাপ্রোচ ইজ টু মেক দ্য অ্যাকাউন্ট থ্রেড সেফ বাই অ্যাডিং দ্য কিওয়ার্ড সিঙ্ক্রোনাইজ। যদি আমরা এই সিঙ্ক্রোনাইজ শব্দটাকে ওটার সাথে, এই যে যেমন পাবলিক সিঙ্ক্রোনাইজ ভয়েড ডিপোজিট, যদি আমরা এই সিঙ্ক্রোনাইজ শব্দটাকে ব্যবহার করি, তাহলে আমরা এই ঝামেলা থেকে বেঁচে যাব। তখন সে নিজের একটা মেকানিজম ইউজ করে একটা আগে প্যানি যোগ করবে, তারপর সে কী করবে, ব্যালেন্স বানাবে, প্যানি যোগ করবে, তারপর ব্যালেন্স বানাবে। কারণ আমরা একটু আগেই তো দেখছি যে কোন থ্রেডকে কে আগে চালাবে না চালাবে, এটা ডিপেন্ড করে টোটালি সিপিইউর উপরে, তাই না? তো দেখেন ও কি করতেছে, ও ব্যালেন্স বাড়াই যাচ্ছে, কিন্তু কোনো কারণে, সরি, প্যানি অ্যাড করে যাচ্ছে, কিন্তু কোনো কারণে ব্যালেন্স বাড়তেছে না। তো ব্যালেন্স না বাড়ার কারণটা কি, কাজ ও কি করতেছে, প্যানি অ্যাড করা এটাকে ধরেন 10 বার চালাই দিছে 100 বারের জায়গায়, তারপর সে করতেছে, সে ব্যালেন্স কাউন্ট করতেছে, কিন্তু সে তো ব্যালেন্স কাউন্ট করে কি বলছে, একটা করে অ্যাড হবে আর 1 পয়সা করে ব্যালেন্স অটোমেটিক বাড়বে, মানে ব্যালেন্সটা এরকম যে ব্যালেন্স ইকুয়ালস টু ব্যালেন্স প্লাস 1। এখন যখন ব্যালেন্স রান করবে, তখন দেখা যাবে যে ওইখানে 10 বার বা 20 বার হয়ে গেছে, কিন্তু ব্যালেন্সের যোগ হয়েছে 2 বার বা 3 বার। তার মানে কি, 5-6 বার একটা গ্যাপ চলে আসলো। সো এই গ্যাপটাকে সিম্পল মানে ইজি করার জন্য বলছে, যদি সিঙ্ক্রোনাইজ মেথডটাকে চালাও, তাহলে কি করবে, আগে এটা পরে ওইটা,
আগে এটা পরে ওইটা, মানে একটার পর একটা, মানে এইটা একটা ওইটা একটা, এইটা একটা ওইটা একটা, ঠিক এইভাবে সে চালাবে যেন দুটার মধ্যে সিঙ্ক্রোনাইজেশনটা প্রপারলি থাকে, মানে প্যানি অ্যাড হবে সাথে সাথে ব্যালেন্স বাড়বে, আবার প্যানি অ্যাড হবে আবার ব্যালেন্স বাড়বে। ক্লিয়ার ব্যাপারটা? সো এই কাজটা করার জন্য এই সিঙ্ক্রোনাইজ কিওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে। ওকে, এবার বলছে সিঙ্ক্রোনাইজ স্টেটমেন্ট, বলছে ইনভোকিং আ সিঙ্ক্রোনাইজ ইনস্ট্যান্স মেথড অফ অ্যান অবজেক্ট acquire a lock or a lock on the object, and the invoking a synchronous static method of a class acquire the lock on the classes. আচ্ছা একটু সোজা দেখি দেখি কি বলছে। a synchronous statement can be used to acquire a lock of any object, no not just this object, when executing block of code in a method। আসলে যেটা বলছে যে যখন সে একটা কাজকে করে আর একটা ক্লাসকে সে লক করে, মানে অফ করে, আবার ওইটাকে ধরে এইটাকে লক করে, এরকম করে পরপর দুইটাকে নিয়ে কাজ করে, তা নাহলে তো সেটা কি হইতো, একটাই 10 বার চলতো, একটা 2 বার চলতো, কোনটা 3 বার চলতো, এরকম এলোমেলো কাজ করতো। সো এই মেকানিজমটা করে সে কি করে, যখন একটাকে চালায় আরেকটাকে লক করে দেয়, ওইটাকে যখন চালায় আগেরটাকে লক করে দেয়, এতে করে যেটা হয় তার কাছে টাস্ক একটা হয়ে যায়। তো সে কি এর জন্য ক্রমান্বয়ে উল্টায় পাল্টায় কাজ করতে পারতেছে। ওকে, এবার হচ্ছে দেখেন যে synchronization using lock, এই লক সম্পর্কে এবার বলবো। লক অ্যান্ড কন্ডিশনস ক্যান বি এক্সপ্লিসিটলি ইউজ টু সিঙ্ক্রোনাইজ থ্রেড। তো এখানে কি বলছে, আ সিঙ্ক্রোনাইজ ইনস্ট্যান্ট মেথড ডু ইমপ্লিসিটলি অ্যাকোয়ার আ লক অন আ ইনস্ট্যান্স বিফোর ইট এক্সিকিউট দ্য মেথড। তারপর আবার বলছে কি, দ্য জাভা ইনেবল ইউ টু অ্যাকোয়ার আ লক এক্সপ্লিসিটলি, মানে অটোমেটিক লক নিয়ে কাজ করবে আর কি, আমরা এটা নিয়ে খুব বেশি ঝামেলা, মানে আমাদের নিজেদেরকে ম্যানুয়ালি ইউজ করতে হবে না। হুইচ গিভ ইউ মোর কন্ট্রোল ফর কোঅর্ডিনেট থ্রেড, বলছে আরও বেশি কন্ট্রোল পাবো আমরা, আরও বেশি মানে ক্ষমতা খাটাতে পারবো। আর লক ইজ এ ইন্টারফেস অফ লক ইন্টারফেস, মানে ইনস্ট্যান্স অফ লক ইন্টারফেস, মানে লক নামে একটা ইন্টারফেস আছে, ওর কাছ থেকে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে, হুইচ ডিফাইন্স দ্য মেথড ফর অ্যাকোয়ারিং অ্যান্ড রিলিজিং লক, মানে কোনটাকে ইউজ করবে কোনটাকে লক করবে এই জিনিসটা ম্যানেজ করে হচ্ছে এই লকটা। কারণ একটাকে লক করবে আর একটাকে লক মানে লক থেকে খুলে দিবে, ওইটাকে ইউজ করবে, ইউজ করে শেষে ওইটাকে লক করবে আরেকটাকে আনলক করবে, এই স্টাইলে তার কাজ চলবে আর কি। হ্যাঁ, এই কথাটাই আমাদের এখানে বোঝানোর চেষ্টা করতেছে। এই হচ্ছে সেই লকের ঘটনা। সেই যে লক আনলক নিউ কন্ডিশন, লক আনলক এই মেথডগুলো এইভাবে কাজ করবে। ক্লিয়ার? একটা লক করবে আর একটা রিলিজ করবে, একটা লক করবে একটা রিলিজ করবে, এইভাবে করে কিন্তু সে কাজগুলো করবে। এবার বলছে কোঅপারেশন অ্যামং থ্রেডস। So condition on lock can be used to coordinate threads interaction. তার মানে দেখেন, সরি একটা জিনিস আমি একটু মিস করছি, এটা কন্ডিশন আসলে এই লক আর আনলক কখন চলবে তা আবার চাইলে একটা কন্ডিশনের মধ্যে আমরা লক করতে পারবো, মানে এমন হলে এটা চলো, এমন হলে ওইটা চলো, এই ধরনের কথা বলতে পারবো, মানে ইফের মতো কাজ করাইতে পারবো আমরা। তো এই জন্য নিউ কন্ডিশন নামে একটা মেথডই দেওয়া আছে। তো এখানে এই কথাটাই বলতেছে যে দেখেন এখানে বলছে condition on locks can be used to coordinate thread interactions, বলছে এই থ্রেডগুলোকে আমরা কন্ডিশন দিলে আরও বেশি সুন্দর করে কাজ করাতে পারবো, যে কন্ডিশন মেথডটা আমরা দেখলাম। সো যেখানে বলছে যে নিউ কন্ডিশনের মধ্যে যদি আমরা কন্ডিশন ইউজ করি তাহলে সেটা লক হবে, এবং সে যে অ্যাওয়েট মেথড ইউজ করবে, সিগন্যাল মেথড ইউজ করবে, সিগন্যাল অল মেথড ইউজ করবে, এই মেথডগুলোকে ইউজ করে এই কাজগুলোকে কমপ্লিট করবে। আচ্ছা, এটা কেস স্টাডি আছে প্রডিউসার অ্যান্ড কনজিউমার, সামনে এটার একটা বড় তত্ত্ব আছে। তো দিস সেকশন গিভ আস আ ক্লাসিক্যাল কনজিউমার অ্যান্ড প্রসিডিউর এক্সাম্পল ফর ডেমনস্ট্রেটিং আ থ্রেড কোঅর্ডিনেশন, মানে এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে সুন্দর একটা উদাহরণ দিতেছে। একজনের কাজ হচ্ছে গিয়ে প্রডিউসার, মানে সে বানাবে, আরেকজনের কাজ হচ্ছে কনজিউমার, সে সেটাকে ব্যবহার করবে। সো বলতে সাপোজ ইউ ইউজ আ বাফার টু স্টোর integer and that the buffer size is limited, মানে আপনি একটা বাফার বলতে ধরেন একটা ধরে নিলাম একটা স্পেসের মতো, ওকে, ওর কাজ হবে কি এটা লিমিটেড টাইম, ধরে নিলাম 10টা ইন্টিজারকে স্টোর করতে পারবে। সো দ্য বাফার প্রোভাইড দ্য মেথড রাইট ইন্টিজার টু অ্যাড ইন্টিজার, মানে এটার মাধ্যমে আমরা ওটার মধ্যে ইন্টিজার অ্যাড করতে পারবো, অ্যান্ড রিড মেথড দিছে ওটাকে পড়ার জন্য, অ্যান্ড ডিলিট অ্যান্ড ইন্টিজার ভ্যালু ফ্রম
দ্য মাপ, আচ্ছা দেখি কি বলছে এখানে, একটু প্যাচ লাগাই দিলাম মনে হচ্ছে। সো টু অ্যাড ইন্টিজার ভ্যালু টু দ্য বাফার অ্যান্ড দ্য মেথড রিড টু রিড অ্যান্ড ডিলিট অ্যান্ড ইন্টিজার ভ্যালু। আচ্ছা রিডের কাজ হচ্ছে কি, মানে আগে রিড করে পরে ডিলিট করবে। সো এই রিড মেথড দিয়ে আমরা এই কাজটা করবো। তো এখন বলতেছে টু সিঙ্ক্রোনাইজ দ্য অপারেশন ইউজ আ লক উইথ টু কন্ডিশন, মানে লক ইউজ করবো আমরা কিভাবে, বলতেছে নো এমটি, দ্যাট ইজ দ্য বাফার ইজ নট এমটি। আরেকটা থাকবে নট ফুল, তার মানে বাফার ইজ নট ফুল, মানে বাফারের মধ্যে কিছু জায়গা এখনো ফাঁকা আছে। ধরে নিচ্ছি যে আমরা 10টা ক্যাপাসিটি আছে, ধরে নিচ্ছি আমরা 8টা ভ্যালু ওখানে স্টোর করেছি, তাহলে প্রথমে সে চেক করবে যে এটা খালি না, আর তারপর সে চেক করবে এটা পুরো ভরাও না, তার মানে এটার মধ্যে যে ডাটা আছে এটা মিডিয়াম পর্যায়ের ডাটা আছে আর কি। এবার বলতেছে হোয়েন আর টাস্ক অ্যাড ইনটু দ্য বাফার, ইফ দ্য বাফার ইজ ফুল দ্য টাস্ক উইল ওয়েট ফর নট ফুল কন্ডিশন। মানে কি, আমরা তো এই দুইটা চালাচ্ছি, সে কি করতেছে এমটি চেক করতেছে আর একটা নট ফুল চেক করতেছে। তার মানে আমরা যতক্ষণ পর্যন্ত ডাটা দিব, যখন পর্যন্ত সে ফুল হয়ে যাবে তখন কি করবে, এইটা কিন্তু লক করে দিবে, মানে ও তখন কিন্তু কাজ করা বন্ধ করে দিবে। তার মানে লক দিয়ে দিবে। কেন লক দিবে, কজ অলরেডি তার বাফার ফুল হয়ে গেছে, সে নতুন ডাটা এটার মধ্যে আর নিতে পারবে না। এবার সে ওয়েট করবে কার জন্যে, ধরেন এই যে একটা ফার্মার, এটা হচ্ছে তার স্টোর। এই ফার্মারের কাজ হচ্ছে সে রাইস প্রডিউস করে, মানে চাল, রাইসই তো চাল ইংরেজি নাকি, হ্যাঁ ভুলে গেছি দেখছেন, আচ্ছা হ্যাঁ রাইস প্রডিউস করে। এখন সে রাইস প্রডিউস করতেছে, করতে 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 দেখা গেছে এটা ফুল হয়ে গেছে। এখন এই ফার্মারের কাজ কি হবে, আরো রাইস প্রডিউস করা, তাহলে তার কি কাজ কি স্যার, তাকে তো সেল করতে হবে এখন। তার মানে কি, সে কি করবে, তার কাজ বন্ধ করে দেবে। এখন কাজ শুরু করবে কে, এবার ইউজার। কাজ ইউজার এই জায়গাকে ফাঁকা করতে হবে তো আগে, কারণ তার তো রাইস রাখার জায়গা নাই। তার মানে তাকে এই জায়গাটা ফাঁকা করতে হবে, ফাঁকা করলে যতটুকু ফাঁকা হবে সে আবার কি করবে, রাইস প্রডিউস করে ওটাকে আবার স্টোর করবে। বুঝতে পারছেন ব্যাপারটা, ঠিক এই ব্যাপারটাই হচ্ছে আসলে এখানকার এই কনজিউমার প্রডিউসারের ঘটনা। ওকে, তো সে তার কাজ আবার শুরু হবে কখন, সে যখন দেখবে এখানে কিছু জায়গা আছে, মানে সে বলবে কি নট ফুল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে পাবে সে কাজ করবে। আবার নট এমটি যখন হয়ে যাবে তখন কি করবে, নট ফুল এবং নট এমটি দুই মুহূর্তে সে কাজ করতে থাকবে। বাট এই দুইটা কন্ডিশন যখন তাকে ডিনাই করবে তখন সে কাজ করা বন্ধ করে দেবে। বুঝতে পারছেন তো ব্যাপারটা, সে এই ঘটনাটাই আসলে আমাদেরকে এত বড় একটা হিস্ট্রি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে। আর আমি একটা ফসা চিত্র দিয়ে বুঝাইতেছি, আর কিছু না। কিন্তু দুঃখের ব্যাপার এই পচা চিত্র নিয়ে আপনাদেরকে সামনে কাজ করতে হবে, এরকম চিত্রে আপনারা আঁকবেন সিস্টেম থেকে, সফটওয়্যার দিয়ে আর কি। তো সেটা অবশ্য সফটওয়্যার দিয়ে আঁকবেন, মানে আমার মতো এরকম পেন্সিল দিয়ে না। ওকে, যাই হোক। সো এই গেল একটা ঘটনা। আর একটা সুন্দর তত্ত্ব আছে এখানে। আচ্ছা, ব্লকিং কিউ, ইয়েস, এটা একটা মজার জিনিস। তো বলতেছে জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক প্রোভাইডস অ্যারে ব্লকিং কিউ, লিঙ্ক ব্লকিং কিউ অ্যান্ড প্রায়োরিটি ব্লকিং কিউ ফর সাপোর্টিং ব্লকিং কিউ। মানে হচ্ছে ধরেন মানুষ আস্তে আস্তে লাইন ধরতে ধরতে এমন একটা অবস্থা করছে যে লাইন ডানেও যায় না, বামেও যায় না, সামনেও যায় না, পেছনেও যায় না, মানে একটা লক হয়ে গেছে। বাসগুলোতে এরকম হয় না মাঝে মাঝে বিজি টাইমে, যে এমন ভাবে মানুষজন ওঠে যে ওইটা থেকে ডান বাম কোনো দিকে করা যায় না, মানে আপনি দাঁড়াইছেন তো দাঁড়াইছেনই, ও দাঁড়ানো অনেক সময় খুব কষ্টের হয়ে যায়। তো এরকম যদি অবস্থা হয় তখন কি করবে, বলছে সেটাকেও সমাধান করার প্রসেস আছে। তো বলছে কিউ অ্যান্ড প্রায়োরিটি কিউ আর ইন্ট্রোডিউস, ওই আগে পড়াইছে, বলছে আ ব্লকিং কিউ কজ আ থ্রেট
টু ব্লক হোয়েন ইউ ট্রাই টু অ্যাড অ্যান এলিমেন্ট টু আ ফুল কিউ। মানে এটা কখন হয় যে জায়গা ভরে গেছে, তার মধ্যে আরও যদি মানুষ নিতে থাকে, ওই যে বাসগুলোর ঘটনা চিন্তা করতেছি আমরা, তাহলে কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে, কেউ নামতেও পারবে না, কেউ উঠতেও পারবে না। তো এটাই বলতেছে, তো বলতেছে যে ট্রাই টু অ্যাড অ্যান এলিমেন্ট টু আ ফুল কিউ, মানে অলরেডি ফুল, তার মধ্যে যদি আমরা এলিমেন্ট অ্যাড করতে যাই, অর টু রিমুভ অ্যান এলিমেন্ট ফ্রম অ্যান এমটি কিউ, মানে কিউ এর মধ্যে কেউ নাই, ওখানে আমরা যদি মানুষ সরাইতে চাই তাহলে কারে সরাবো? তো এরকম অবস্থায় যেটা হয়, এই কিউগুলো ব্লক হয়ে যায়, মানে তার শর্ত অনুযায়ী সে আর কাজ করতে পারে না, মানে তার সিস্টেম অনুযায়ী সে কাজ করতে পারে না। তো বলতেছে যে ব্লকিং কিউ ইন্টারফেস এক্সটেন্ড জাভা ইউটিল কিউ অ্যান্ড প্রোভাইডস দ্য সিঙ্ক্রোনাইজ পুট অ্যান্ড টেক মেথড। তার মানে কি করে? যদি এমটি হয় তাহলে সে কি করবে? পুট করবে। আর যদি ফুল হয় তাহলে সে কি করবে? টেক করবে। ঠিক যেমন আমি যে ওই মানসিক চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এই হচ্ছে অবস্থা। এইভাবেই থ্রেডকে সে কন্ট্রোল করবে। ওকে, এগুলো কিন্তু সব ম্যানুয়ালি, মানে অটোমেটিক্যালি হয়ে যায়। আমরা শুধু এটা তত্ত্বগুলো বোঝার চেষ্টা করতেছি আসলে, যে এই কাজগুলো কেমনে করে, কত স্পিডে কাজ করে, আমরা যে এত টাস্ক দিই ওদেরকে করতে, কেমনে কিভাবে শেষ করে, এই জিনিসগুলোই আসলে দেখতেছি আমরা। ওকে, আচ্ছা, এই যে আরেকটা মজা অ্যালগরিদম যেটার নাম হচ্ছে সেমাফোর। এই সেমাফোর অ্যালগরিদমটার কাজ কি দেখেন। সেমাফোর ক্যান বি ইউজ টু রেস্ট্রিক্ট দ্য নাম্বার অফ থ্রেড দ্যাট অ্যাক্সেস আর শেয়ারেড রিসোর্সেস। মানে ও যেটা করবে যে আপনি কি পরিমাণ রিসোর্স ইউজ করবেন সেটা সেমাফোর দিয়ে আমরা লক করে দিতে পারবো। এটাও একটা মেকানিজম আসলে। হ্যাঁ, তো এটা কিভাবে কাজ করে দেখি। বলছে কিনা, আ সেমাফোর ইজ অ্যান অবজেক্ট দ্যাট কন্ট্রোল অ্যাক্সেস টু দ্য কমন রিসোর্সেস। মানে রিসোর্স বলতে এখানে মেনলি আমাদের প্রসেসরকে মিন করা হয়েছে, মানে প্রসেসরের প্রসেসিং ক্ষমতাকে মিন করা হচ্ছে। সো বিফোর অ্যাক্সেসিং দ্য রিসোর্স দ্য থ্রেড মাস্ট অ্যাকোয়ার আ পারমিট ফর্ম আ সিমাফোর। বলছে সিমাফোরের কাছ থেকে পারমিশন নিয়ে থ্রেড চালাইতে হবে। তো সিমাফোরের কাছে পারমিশন নিয়ে যদি থ্রেড চালানো হয়, এতে করে যেটা হবে, ডেডলক হবে না। ডেডলক হবে না বলতে আসলে একসাথে কজন চলবে সেটা হবে না। যেমন আপনারা দেখছেন কিনা জানি না, যমুনা ফিউচার পার্কে ভিসা সেন্টার আছে, ইন্ডিয়ার একটা ভিসা সেন্টার। হ্যাঁ, তো ওখানে যেটা হয়, অনেক মানুষ দাঁড়ায় থাকে। তো যখন ভিতরে ঢুকতে দেয়, একসাথে 20-30 জনকে ঢুকতে দেয়, কারণ ভিতরের প্যালেসটা আবার অনেক বড়, ভিতরের জায়গাটা। আর ওখানে প্রায় অনেকগুলো কাউন্টার আছে, তো প্রতি কাউন্টারে 10-20 জন করে দাঁড়ায়। তো যখনই বাইরে যখন দাঁড়ায় থাকে, তখন মানুষগুলো খুব সুন্দর দাঁড়ায় আছে। যখনই ভিতরে ঢুকতে দেয়, তখন একটা দৌড় দেয়, কার আগে কে যায় লাইন ধরবে ভিতরে, আবার কারণ ভিতরে আবার লাইন ধরতে হবে। তাহলে এখান থেকে যদি 5 জনের আগে যাওয়া যায়, ওখানে 5 জনের আগে সার্ভ হবে। তো বলছে এই ঘটনাটা যেন কম্পিউটার ঘটাতে না পারে। এখন কি করছে, বলছে এটার জন্য তারা কি করছে, সিমাফোর নামে একটা সিস্টেম ইউজ করছে। ওর কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে যে আমি কি আগে যেতে পারি কিনা। তো ও কি করবে, ও দেখবে সামনের অবস্থা কি, দেখে ও বলবে হ্যাঁ যাও যাও। তার মানে ও যেটা করবে, এই ধরনের লকিংগুলো, যে একটু আগে যে আমরা ব্লকিং পড়লাম, এই ব্লকিংগুলোকে কন্ট্রোল করবে এই সিমাফোর। বুঝতে পারছেন? দেখছেন তো, মানে একটা কম্পিউটার চলার জন্য কত টেকনোলজি দরকার হয়, আমরা এগুলো জীবনে জানছি, লাগছে কখনো আমাদের জানার দরকার নেই। বাট এখন যেহেতু আমরা প্রোগ্রাম করতেছি, আমাদেরকে এগুলো মাথায় রেখে কাজ করতে হবে। ওকে, আচ্ছা। সো পরের টপিকটাই খুব সম্ভবত ডেডলক নিয়ে বলা আছে। এই যে দেখছেন, কারণ একটার সাথে রিলেটেড, এই এই সবগুলো জিনিস আপনারা একসাথে পড়তে পারবেন অপারেটিং সিস্টেম নামে। যদি কখনো কোনো কোর্স, মানে বড় ক্লাসে পড়েন, আরও বড় ক্লাসে যখন পড়েন তখন জানতে পারবেন। আচ্ছা, সো এবার বলছে ডেডলক ক্যান বি অ্যাভয়েড বাই ইউজিং প্রপার রিসোর্স অর্ডারিং। তার মানে কার পরে কে কোন রিসোর্সটা ইউজ করবে, এই অর্ডারিংটা যদি আমরা প্রপারলি সেট করে দিতে পারি, তাহলে ডেডলককে আমরা অ্যাভয়েড করতে পারবো। এবং ডেডলককে অ্যাভয়েড করার জন্য সবচেয়ে মজার সিস্টেমের, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিস্টেমের নামই হচ্ছে আসলে এই সেমাফোর। ওকে, সো এখানে এই গল্পই করা আছে, গল্পটা আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এখানে বলছে থ্রেড স্টেট, মানে থ্রেডের স্ট্যাটাস আমরা জানতে পারি, কারণ আমরা তো একটু আগে দেখছি না। এই যে দেখেন, এই চিত্রটা খুব ভালো করে খেয়াল করেন। এটাকে আমরা মানে পড়ছি, এখন সুন্দর একটা চিত্রের মধ্যে বলছে। দেখেন, একটা থ্রেড আসলো, ও স্টার্ট হইলো, স্টার্ট হওয়ার পরে সে এই রেডি মোডে আসলো। রেডি মোড থেকে তাকে রানিং মোডে যাইতে হবে, অথবা রেডি মোড থেকে রানিং মোডে যাবে। রানিং মোডে যাওয়ার পরে এবার সে চিন্তা করবে যে তাকে কি ওয়েট করতে হবে, নাকি তাকে ঘুমিয়ে যেতে হবে,
নাকি তাকে জয়েন করতে হবে কোথাও, নাকি সে ফিনিশড হয়ে যাবে। তার মানে এই পুরা প্রসেসটা, এই আমরা এতক্ষণ যতগুলো গল্প পড়ে আসলাম, মানে কেউ সিমাফোর, কেউ থ্রেড ব্লক, কেউ ব্লক কি কি বললাম যেন কথাটা, ব্লকিং, আমি শব্দটা ভুলে গেলাম এখনই রে। হ্যাঁ হ্যাঁ, ব্লকিং, ব্লকিং কিউ। সো এরা সবাই মিলে আসলে এই মেকানিজমটাকে ম্যানেজ করে, এবং এই মেকানিজমটা কিন্তু অটোমেটিক ম্যানেজ হয়। হ্যাঁ, এখন আবার এমনও হইতে পারে যে রানিংয়ে গেছে, ওর ভাল লাগে না, ও আবার ওকে রেডিতে পাঠিয়ে দিবে। ভাল লাগে না বলতে আসলে ওর কাছে রিসোর্স যদি না থাকে, ওকে আবার এখানে পাঠিয়ে দিবে। আবার প্রতিটা জায়গা থেকে প্রতিটা জায়গায় ব্যাক করা যাবে, ধরেন এখান থেকে আবার ঘুরে রেডিতে আসতে পারবে। এই যে আবার যখন টাইম আউট হয়ে যাবে তখন সে, যেমন এটা কি বলছে, স্লিপ করতে মানে ঘুমাইতে বলছে, সে তো আজীবন ঘুমাবে না, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমাবে। তো ঘুম শেষে কি হবে, তার টাইম শেষ হয়ে যাবে। তো টাইম শেষে কি হবে, সে আবার রেডিতে ঢুকবে, রেডিতে ঢুকে সে আবার রানিংয়ে যাবে। সো আবার যদি তাকে রিসোর্স দেওয়া না হয়, তাহলে আবার তাকে ওয়েটে পাঠাইতে পারে, আবার তাকে আবার স্লিপে পাঠাইতে পারে, আবার তাকে জয়েনে পাঠাইতে পারে। সো এইভাবে করে তাদের কাজগুলোকে সে তারা কমপ্লিট করে, এবং এই পুরো প্রসেসটাই সিপিইউ নিজে নিজে কন্ট্রোল করে। ওকে, সিঙ্ক্রোনাইজ কলিশন। সো বলছে যে কলিশন কোনগুলা, যখন ওই যে একসাথে সবাই মিলে আমরা দৌড় দিই, তাহলে ওটাকে আবার সলভ করতে হবে। সলভ করতে হলে কি করতে হবে, ব্যাপার সামনে আবার একটা গার্ড রাখতে হবে, যে আবার কি করবে, এই লাইনে আসেন, তাইলে এই জিনিসটাকে আবার তারা সলভ করবে। বলছে কি, জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক প্রোভাইড সিঙ্ক্রোনাইজ কলিশন ফর লিস্ট, সেট অ্যান্ড ম্যাপ, মানে ওদের জন্য আগে থেকে সিস্টেম বানানো আছে যারা আসলে এই ঝামেলা করবে না। তো বলছে এই 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 যে মেথডগুলো আছে, এই মেথডগুলো ইউজ করে আমরা এই ধরনের কলিশন দূর করতে পারি। মানে যতই মানে এলোমেলো আসুক, আমরা সেটাকে একটা নির্দিষ্ট জায়গায় এসে আবার ঠিক সিরিয়াল ধরাই দিব, সিঙ্ক্রোনাইজ করে দিব আসলে। হ্যাঁ, এইবার হচ্ছে গিয়ে শুরু করলাম আবার। সো প্যারালাল প্রোগ্রামিং, হ্যাঁ, তো কি বলছে দেখেন, দ্য ফর্ক স্ল্যাশ জয়েন ফ্রেমওয়ার্ক ইজ ইউজড ফর প্যারালাল প্রোগ্রামিং ইন জাভা। মানে ফর্ক অর জয়েন, এটা দুইটা ফ্রেমওয়ার্কের নাম। হ্যাঁ, এগুলো ব্যবহার করা হচ্ছে প্যারালাল প্রোগ্রামিং করার জন্য। সো প্যারালাল প্রোগ্রামিং ইজ, সো বলতেছে তো দেখেন, দ্য উইডেসপেয়ার্ড ইউজ দ্য multi-core system has created to revolution in software. In order to benefit from multiple processors, software needs to run in parallel. বলছে মানে যদি একসাথে মাল্টি প্রসেস কমপ্লিট করতে হয়, তাহলে একটা সিস্টেম বা একটা কাজকে বা একটা প্রবলেমকে প্যারালালি চলতে হয়। প্যারালালি বুঝেন তো, মানে একই সাথে তাকে চলতে হবে, সমতালে তাকে চলতে হবে। হ্যাঁ, তো ইন জেডিকে 7 ইন্ট্রোডিউস দ্য new fork slash join framework for parallel programming which utilize the multi-core processor। মানে এই প্রোগ্রামিংটার মধ্যেই আসলে একটা মেকানিজম আছে যে আসলে কি করে, মাল্টি-কোর প্রসেসরের সাপোর্ট দেয়। বুঝতে পারছেন? তো দ্য ফর্ক স্ল্যাশ জয়েন ফ্রেমওয়ার্ক ইজ ইলাস্ট্রেটেড ইন দ্য ফিগার, নিচে দেওয়া আছে। বলতেছে আ প্রবলেম ইজ ডিভাইডেড ইনটু নন ওভারল্যাপিং সাব প্রবলেম। মানে ওরা কি করে, একটা প্রবলেমকে সাব প্রবলেমে ডিভাইড করে, ভাগ করে, হুইচ ক্যান বি সলভ ইন্ডিপেন্ডেন্টলি ইন প্যারালাল। বলতেছে তারা ওই পার্টগুলোকে, যেমন ধরেন খুব সিম্পলি যদি আমরা চিন্তা করি, যেমন ব্যাপারটা এমন হতে পারে, ধরেন আমরা চাচ্ছি 2+2+3+6 এটাকে কাউন্ট করতে। তো ওরা যেটা করবে প্যারালাল প্রোগ্রাম, এই 2+2+ এইটাকে এক ভাগ করে ফেলবে, আর 3+6 এটাকে আরেক ভাগ করে ফেলবে। সো এইটাকে একটা থ্রেড একটা প্রসেসর দিয়ে রান করাবে, এইটাকে একটা প্রসেসর দিয়ে অ্যাট এ টাইম রান করাবে। রান করার পরে কি করবে, তখন পরের প্রসেস আছে দুইটাকে আবার যোগ করে ফেলবে। এই হচ্ছে এই সিস্টেমটা। ওকে, তো দুঃখিত। সো এখানে বলতেছে যে কই হ্যাঁ, দ্য সলিউশন ইজ টু অল সাব প্রবলেম আর দেন জয়েন, হ্যাঁ, টু অবটেইন দ্য ওভারঅল সলিউশন ফর দ্য প্রবলেম। যেমনটা আমি বললাম, ছোটো ছোটো ভাগ করার পরে সবার শেষে সবগুলো সলিউশনকে একসাথে করে দেওয়া হয়। এটা আমি যোগের ক্ষেত্রে দেখেছি, এটা গুণের ক্ষেত্রে হতে পারে। ঠিক এই একই কথা, দেখছেন, একই চিত্র আমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে এই চিত্রের মাধ্যমে।